আচ্ছা, এই প্রবলেমটা কস্ট শিটের একটু অ্যাডভান্স প্রবলেম। আমরা আগের ক্লাসে যখন কস্ট শিট করেছিলাম তখন আমরা বেসিক্যালি কস্ট শিট কী করে করতে হয়, কস্ট শিটের স্টেপ এগুলো আমরা করেছি। যে র মেটেরিয়াল কনজিউম বার করা, তার সাথে প্রাইম কস্ট মানে ডাইরেক্ট ওয়েজ ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে প্রাইম কস্ট করা, তারপরে প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করে ওয়ার্ক কস্ট বের করা, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করে কস্ট অফ প্রোডাকশন বের করা, তারপরে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডকে অ্যাডলেস করে কস্ট অফ গুডস সোল্ড বের করা, তারপরে কস্ট অফ সেলসকে যোগ করে এই সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডকে যোগ করে কস্ট অফ সেলস বের করা, এবং অ্যাট লাস্ট সেলিং প্রাইস থেকে প্রফিট বা প্রফিট দিয়ে সেলিং প্রাইস করা। এই অবধি আমরা একটা নর্মাল কস্ট শিট শিখেছি। কিন্তু আমাদের কস্ট শিটের আজকে যেটা অ্যাডভান্স পার্ট সেটা হচ্ছে এই কস্ট অফ প্রোডাকশানের পরে যখন আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসকে যোগ করছি আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসকে লেস করছি, সেই ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডের ভ্যালুয়েশনটাকে বের করা। এইটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের মেইন অবজেক্টিভ। পুরো অঙ্কটা সেম, কিন্তু এই ক্লোজিং ফিনিশ গুডসটাকে বের করা, যে ক্লোজিং ফিনিশ গুডস আমরা কি করে বার করতে পারবো, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসের আমরা ভ্যালু কি করে করতে পারবো, সেইটার জন্য আমাদেরকে কিছু ডেটা দেওয়া থাকবে, আমাদের কিছু অ্যাজাম্পশন থাকবে যদি অঙ্কে বলা না থাকে, যে আমরা ফিফো মেথডে বার করতে পারি, লিফো মেথডে বার করতে পারি, ওয়েটেড অ্যাভারেজ বা সিম্পল অ্যাভারেজ আমরা বার করতে পারি। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের মতন অ্যাজাম্পশন করে নেব যে আমরা কি বেসিসে বার করব। এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। কারণ আমরা যেহেতু এখন ইউনিভার্সিটি লেভেলে আছি, সেই ইউনিভার্সিটি লেভেলে আগের ক্লাসের মতন অত বেসিক কস্ট শিট আমাদেরকে দেবে না। আমাদেরকে এই ধরনের কস্ট শিট দেবেই দেবে যে কস্ট শিটে মিনিমাম আমাকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বার করতে হবে। তাহলে আমরা জাস্ট একটা অঙ্ককে এক্সাম্পল হিসেবে নিয়েছি। আমি অঙ্কটাকে পড়ি কি লেখা আছে এবং আমাদের কাছে আজকে কি নতুন আছে। বলছে এআরবি লিমিটেড ফার্নিশ দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য ইয়ার 2018-19। স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 1 lakh, ওপেনিং স্টক অফ ফিনিশ গুড 8 lakh, ব্র্যাকেটে 500 টনস, তার মানে 8 lakh represents the value of 500 tons. Freight paid 2 lakh, prime cost 44,50,000, stock of raw material তার মানে closing stock of raw material given 3 lakh, stock of finished goods question mark, তার মানে ভ্যালুটা আমাকে বের করতে হবে। বাট 750 tons the quantity is given, সো আমাকে খালি ভ্যালুটা বার করতে হবে, এই 750 টনসের ভ্যালু কী হবে। ডাইরেক্ট লেবার 60 skilled laborers at ₹50 per day for 250 days, তার মানে 60টা স্কিল লেবার 50 টাকা করে প্রতিদিন পেয়েছে, 250 দিন কাজ হয়েছে। আর 200 আনস্কিল লেবার্স ₹30 per day for 250 days, তার মানে আনস্কিল লেবাররা 200 জন কাজ করেছে, 30 টাকা করে প্রতিদিন পেয়েছে, 250 ডেজ কাজ করেছে। ইনডাইরেক্ট ওয়েজ 40,000, ফ্যাক্টরি রেন্ট 30,000, স্যালারি অফ ম্যানেজিং ডিরেক্টর 50,000, অফিস রেন্ট অ্যান্ড রেটস 1 lakh, ডোনেশন 30,000, অ্যাডভার্টাইজমেন্ট 4,50,000, ইনকাম ট্যাক্স 60,000, depreciation on plant 35,000, selling overhead 5 lakh, packing and distribution expenses 85,990, fuel 65,000. During the 18-19, 2,250 tons of finished goods are sold, তার মানে সেলিং ইউনিটও আমাকে দিয়ে দিয়েছে। The company valued the closing stock under FIFO basis, আমাকে স্টকটা আমি কি মেথডে আমরা স্টকটাকে ভ্যালুয়েশন করব, ক্লোজিং স্টকটাকে,
সেই মেথডটাও আমাকে দিয়ে দিয়েছে, যেটা কিনা ফিফো মেথড। আমাকে ফিফো মেথডে ক্লোজিং স্টকটার ভ্যালুয়েশন করতে হবে। দ্য কোম্পানি মেনটেন্স আ প্রফিট 20% অন সেল। কোম্পানি প্রফিটও করছে সেলের 20%। আমাকে সব কিছু দিয়ে দিল। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ মেনশন ডেটা ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার আ ডিটেল কস্ট শিট ফর 2018-19। তাহলে আমার কাছে ব্যাপারটা খুবই ইজি। আমি একটা সিম্পল কস্ট শিট করার চেষ্টা করব, জাস্ট সিম্পল। কোনো টাফের কিচ্ছু না, জাস্ট টেকনিকটা বুঝে নেব, আমি করে দেব। কস্ট শিট as on 31st March 2019, 31st March 2019, two amount column, one particular column. কস্ট শিট হচ্ছে একটা স্টেটমেন্ট, কস্ট শিট হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে ডেবিট ক্রেডিটের কোনো কনসেপ্ট নেই, সেখানে আমাদের একটা স্টেটমেন্ট ওয়াইজ আমরা বের করব। তা অ্যাজ পার কস্ট শিট আমার প্রথম কাজ হচ্ছে র মেটেরিয়াল কনজিউমটা বার করা। র মেটেরিয়াল কনজিউম বার করতে গেলে আমার প্রথম লাগে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল এখানে গিভেন 1 lakh plus purchase of raw material, purchase of raw material আমার অঙ্কে গিভেন নয়। আমার অঙ্কে পারচেজ অফ র মেটেরিয়াল কোনোভাবেই গিভেন নয়। পারচেজ অফ র মেটেরিয়াল আমার অঙ্কে গিভেন নয়, এই মুহূর্তে করতে পারব। ফ্রেট গিভেন, এগুলো সব ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো এখানে যায়। ফ্রেট গিভেন 2 lakh, freight given 2 lakh. Next, freight given 2 lakh. Next, less closing stock of raw material, less closing stock of raw material, less closing stock of raw material, closing stock of raw material given 3 lakh, closing stock of raw material given 3 lakh, closing stock of raw material given 3 lakh, closing stock of raw material given 3 lakh. এইবার এই অবধি যদি আমি করি তাহলে আমি পাবো র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়াল কনজিউম আরএমসি। বাট যেহেতু পারচেজ অফ র মেটেরিয়াল আমি জানি না, তাই জন্য আমি র মেটেরিয়াল অফ কনজিউম অ্যাজ পার দ্য গিভেন ডেটা আমি এখনো অবধি বার করতে পারবো। নেক্সট, আমার ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট এক্সপেন্সেস এগুলো আমাকে যোগ করতে হবে। তা আমি যদি ডাইরেক্ট ওয়েজেসকে যোগ করার কথা ভাবি, তাহলে আমার দু ধরনের লেবার আছে, স্কিল লেবার, আনস্কিল লেবার। স্কিল লেবার, number of skilled labor 60, skilled labor per day 50 to 50 days, 60 skilled labor per day 50 to 50 days, so 7,50,000. Unskilled 200 workers
30 rupees per day, again 250 days, so 15 lakh. যদি আমি এই দুটোকে অ্যাড করি তাহলে প্রাইম কস্ট, বাট প্রাইম কস্ট আমার কাছে নোন হবে না, অ্যাজ বিকজ আমি ওপরে এই ফিগারটা জানি, কিন্তু অঙ্কে আমার প্রাইম কস্ট গিভেন। কোশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি কি করে বুঝলেন যে এই পারচেজ অফ র মেটেরিয়ালটা এখানে আসবে? এমন তো হতেও পারতো যে বিজনেসে হয়তো কিছু পারচেজ করেই নি, হতেই পারতো। তাহলে প্রাইম কস্টটা যেটা গিভেন অ্যাজ পার আওয়ার সামস 44,50,000 আমার প্রাইম কস্ট, যেটা আমার অঙ্কে গিভেন, যদি আমি এখানে পারচেজ অফ র মেটেরিয়ালকে না রাখি তাহলে আমার এইটা কোনোদিন 44,50,000 আসবে না। তার থেকেই আমি বুঝেছি অঙ্কটায় যে পারচেজ বা কিছু, এমনও হতে পারে এক্সামে হয়তো পারচেজটা গিভেন দিয়ে দিল, হয়তো ডিরেক্ট ওয়েজেসটা দিল না, সেইভাবেও আমাকে মিসিং করে বের করতে হতে পারে। যেহেতু আমার এইটা গিভেন, তার মানে ওপরে কিছু নিশ্চয়ই নট গিভেন আছে, কিছু একটা মিসিং আছে। এইবার আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে আমার পারচেজ বেরোবে 22 লাখ। আমি জাস্ট পারচেজ অফ র মেটেরিয়ালের পাশে লিখে দেব BAL ডট FIG ডট, দ্যাট ইজ ব্যালেন্সিং ফিগার। একটা কলাম আমি এক্সট্রা কাটবো, এটা হচ্ছে পার ইউনিট কলাম, পার ইউনিট কলাম ক্লাসে আছে। ওকে ওকে, পার ইউনিট কলাম, এই পার ইউনিট কলামটাকে আমি আলাদা করে রাখবো, তার ইউটিলিটি আমি আস্তে আস্তে বলছি। তাহলে প্রাইম কস্ট আমার বেরিয়ে গেল। এইবার হচ্ছে ওয়ার্কস ওভারহেড, তাহলে অ্যাড ওয়ার্কস ওভারহেড, অ্যাড ওয়ার্কস ওভারহেড, ফ্যাক্টরি রিলেটেড ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেখানে আছে ইনডাইরেক্ট লেবার, যেখানে আছে ফ্যাক্টরি রেন্ট, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড ফুয়েল, এই জিনিসগুলো ফ্যাক্টরি রিলেটেড ওভারহেড। তোমরা পরপর পরপর করে লিখবে, আমার এখানে স্পেস কম তাই আমি এখানে একসাথে লিখে দিচ্ছি, তোমরা ইন্ডিভিজুয়ালি পরপর পরপর করে লিখবে। ইনডাইরেক্ট লেবার 40,000, ফ্যাক্টরি রেন্ট 30,000, ডেপ্রিসিয়েশন 35,000 অ্যান্ড ফুয়েল 65,000, সবকটাকে মিলিয়ে ওয়ার্কস ওভারহেড হবে 1,70,000। যদি আমি দুটোকে যোগ করি তাহলে যেটা আসবে তাকে বলবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কত? 46,20,000। জাস্ট প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেডটাকে যোগ করবে। আমি এখানে লিখে রাখলাম রাইট সেপারেটলি, আমার স্পেস প্রবলেম বলে আমি লিখলাম না, তোমাদেরকে কিন্তু এক্সামে লিখতে হবে। ওয়ার্ক কস্ট 46,30,000। ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি রেন্ট আর দুটো, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড ফুয়েল, এই কটা এক্সপেন্সকে আমরা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে ধরবো এবং এখানে আমরা লিখে আমার বেরোবে ওয়ার্ক কস্ট। এইবার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এখানেও কয়েকটা এক্সপেন্সেস আছে, আমি আলাদা করে লিখছি না, তোমরা আলাদা করে লিখবে। কি কি আছে? স্যালারি অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর আছে, আর অফিস রেন্ট অ্যান্ড ট্যাক্স আছে 50,000 আর 1 লাখ, 1,50,000।
যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কস্ট অফ প্রোডাকশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কস্ট অফ প্রোডাকশন 47,70,000, 47,70,000। এবার আমার অঙ্কের আসল পার্ট, যেই জন্য এই ধরনের সামস করা, সেটা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডের অ্যাডজাস্টমেন্ট। এরপরে আমি অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আমার অঙ্কে গিভেন 500 tons 8 lakh, 500 tons 8 lakh, but closing stock of finished goods আমার কাছে ইউনিটটা গিভেন 750 tons, but amount আমি জানি না, কোশ্চেন মার্ক। তাহলে এটার জন্যই আমার এই ধরনের সামসটা করা। সো ওয়ার্কিং নোট 1, ওয়ার্কিং নোট, আমি ওয়ার্কিং নোটে আমাকে করতে হবে। কি করব? আমার প্রথম কাজ, আমাকে টোটাল ইউনিটগুলো দেখে নিতে হবে যে আমার ওপেনিং স্টকে কত ইউনিট ছিল, কত ইউনিট আমি প্রোডাকশন করেছি, কত ইউনিট আমি সেল করেছি, আর কত ইউনিট আমার পড়ে আছে। আমার এই 4টে ইউনিট প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভীষণ 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 ইম্পর্টেন্ট। ওপেনিং, প্রোডাকশন অর পারচেস, সেলস অ্যান্ড ক্লোজিং। অলওয়েজ জানবে, অলওয়েজ নিয়ম হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেলস প্লাস ক্লোজিং। যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফার্ম না হয়ে ট্রেডিং ফার্ম হয় তাহলে তার জন্য পারচেস, যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয় তাহলে প্রোডাকশন। ওপেনিং প্লাস প্রোডাকশন মাস্ট বি ইকুয়াল উইথ দ্য টোটাল ফিগার অফ সেলস অ্যান্ড ক্লোজিং। তো অ্যাজ পার আওয়ার গিভেন প্রবলেম, ওপেনিং স্টক 500 tons, production not given, sales given, sales unit is given in your problem. During the year 2250 ton of finished goods sold, so 2250 is given. Closing 750 tons given. So just calculate the production. Therefore, production equal to sales plus closing minus opening. Sales plus closing minus opening. 2500 tons, 2500 tons. So during this production, a company, a farm, a factory 2500 টন ইউনিট প্রডিউস করেছে। সো প্লিজ রাইট হিয়ার 2500 tons কোলন ইউনিট, 2500 tons ইউনিট। তার মানে এই যে এত কস্ট, 2500 ইউনিট প্রোডাকশনের কস্ট, তাহলে পার ইউনিট কলামে প্রত্যেকটা কস্টকে 2500 ইউনিট দিয়ে ভাগ করলে আমার পার ইউনিট বেরোবে। এই জন্য আমি এতক্ষণ পার ইউনিট কলামে কিছু করতে পারি। তো আমার সবকটা কস্টকে করার দরকার নেই, আমি ডাইরেক্ট শুধু কস্ট অফ প্রোডাকশনটাকে করলেই হবে, কারণ ইন্ডিভিজুয়ালি যাই করি না কেন তার সামেশনই হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আমি যদি প্রত্যেকটা কস্টকে ইন্ডিভিজুয়াল করতে 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 আসি, তার একটা ভার্টিক্যাল সামেশন, জাস্ট ভার্টিক্যাল সামেশন, এই ভার্টিক্যাল সামেশনই হবে এটা। তো আমি ডিরেক্টলি, যেহেতু আমার এখানে প্রজেক্টেড কস্ট শিট বানানোর নেই,
যদি আমার এই সামসটাকে বেস করে প্রজেক্টেড কস্ট শিট বানাতে হতো তাহলে আমরা প্রত্যেকটা ইউনিটেরই করতাম। আমি প্রজেক্টেড কস্ট শিট করাইনি, পরে করাবো। যে প্রজেক্টেড কস্ট শিট, একটা কস্ট শিটকে ধরে আরেকটা কস্ট শিট। ইন ফিউচার যেটা ভালো নামে আসবে ফ্লেক্সিবল বাজেট, যখন আমরা আরও উঁচু ক্লাসে উঠে যাব। ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট ইজ জাস্ট অ্যাডভান্স ফর্ম অফ প্রজেক্টেড কস্ট শিট। তা আমার এটা প্রজেক্টেড কস্ট শিটের সাম নয়, তো আমার এখানে পার ইউনিট করাটা ইরেলিভেন্ট। করলে করতে পারো, বাট রেলিভেন্সি নেই। আমি ডিরেক্টলি কস্ট অফ প্রোডাকশন 47,70,000 কে 2500 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পার ইউনিট কস্ট 1908। 1908। আপ টু দিস আই থিঙ্ক ক্লিয়ার। এই জাস্ট আমার ওপেনিং স্টক ছিল 500 টনস, ভ্যালু ওপেনিং স্টক ছিল 500 টনস, ভ্যালু 8 লাখ। ডিউরিং দ্য ইয়ার আমি প্রডিউস করেছি 2500 টনস, যার ভ্যালু 47,70,000। Okay, fine. So now the units ready for sold, the units ready for sold, বিক্রি করার জন্য প্রস্তুত 3000 ইউনিটস। 500 ওপেনিং স্টক ছিল ফিনিশ গুডস, 2500 প্রোডাকশনে তৈরি করেছি, তার মানে 3000 এখন আমি রেডি বিক্রি করার জন্য। বিক্রি করেছি 2250, so unsold, that is the closing 750. These all are given. Question is that what is the value of 750 units? In this problem, the data is given, the method is given. We should follow FIFO method, first in first out method. That means যে স্টকটা আগের স্টক সেই স্টকটা আগে বিক্রি করেছি। তাহলে আমি যখন বিক্রি করব 3000 স্টক, সেই 3000 স্টকের মধ্যে এই 500 স্টক আগে বিক্রি হয়ে গেছে। তারপরে আমি 2500 থেকে বিক্রি করেছি। তার মানে এখন যারা পড়ে আছে দে আর ফ্রম দিস প্রোডাকশন স্টক, তারা প্রোডাকশন থেকে পড়ে আছে। তাহলে প্রোডাকশন স্টকের যা ভ্যালু সেটাই ক্লোজিং স্টকের ভ্যালু। আর যদি বলতো এটা লিফো মেথডে হয়েছে তাহলে প্রোডাকশন স্টকটা আগে বেরিয়ে গেছে, বাট পুরো বেরোয়নি, কারণ প্রোডাকশন করেছি 2500, বেরিয়েছে 2250। দ্যাট মিনস প্রোডাকশন থেকে 250 পড়ে আছে, প্লাস ওপেনিং স্টকের 500 পড়ে আছে। তার মানে তখন ভ্যালুয়েশনে হতো 250 ইউনিট, এক একটা ইউনিট 1908 টাকা করে, প্লাস 8 লাখ। এখন সেটা হবে না, এখন হবে এই 8 লাখ আগে বেরিয়ে গেছে, এই 500 ইউনিট আগে বেরিয়ে গেছে বিজনেস থেকে, পড়ে আছে প্রোডাকশন হয়েছে এমন 750 ইউনিট, প্রোডাকশন হয়েছে এমন 750 ইউনিট, বিকজ ফিফো মেথড। তার মানে এক একটা ইউনিটের দাম যদি 1908 টাকা করে হয়, তাহলে যে 750 ইউনিট পড়ে আছে তাদেরও প্রত্যেকটার ভ্যালু 1908 টাকা করেই। তাহলে আমি এখানে ইজিলি লিখতে পারি দ্য ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক 750 ইন্টু 1908, 1908, 14,31,000, 14,31,000।
তাহলে আমার বেরিয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড 41,39,000, 41,39,000। এখানেই আমার অঙ্কটা ছিল, এটাই আমার অঙ্কের নতুনত্ব ছিল। আমি একসাথে ফিফো মেথডও শেখালাম, আমি লিফো মেথডেও কি হবে সেটাও বলে দিলাম। সিম্পল বা ওয়েটেজ খুব একটা আমাদের এখানে আসে না, যদি আসে আমরা পরে শিখব, একটু যখন বিল্ডটা হবে, যখন একটু ভিতটা শক্ত হবে তখন আমরা সিম্পল ওয়েটেজ শিখব, মেইনলি ফিফো লিফো। তাহলে ফিফো লিফো আমি দুটোই শেখালাম। এইবার একটা জিনিস ভালো করে মনে রাখবে, কস্ট অফ প্রোডাকশন অবধি, কস্ট অফ প্রোডাকশন অবধি পার ইউনিট বের করবে নাম্বার অফ ইউনিট প্রডিউস দিয়ে ভাগ করে। কস্ট অফ প্রোডাকশন অবধি পার ইউনিট বের করবে তুমি কত ইউনিট প্রডিউস করেছো সেই সংখ্যা দিয়ে। কস্ট অফ প্রোডাকশনের পর থেকে যখনই ভাগ করবে তুমি কত ইউনিট সেল করেছো সেইটা দিয়ে, কারণ আনসোল্ড ইউনিটটা তুমি এখানে বাদ দিয়ে দিচ্ছ। তাই এইখান অবধি আমাদের এই অঙ্ক অনুযায়ী 2500 ইউনিট দিয়ে আমরা ভাগ করে এসেছি, কিন্তু এইখান থেকে কস্ট অফ গুড সোল্ড, সেলিং প্রাইস, প্রফিট, কস্ট অফ সেলস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, প্রত্যেকটা কত দিয়ে ভাগ হবে, আমি কত ইউনিট বিক্রি করেছি, তার মানে 2250 ইউনিট দিয়ে এই জায়গাগুলো ভাগ। তাহলে কস্ট অফ গুড সোল্ড বেরিয়ে গেল, এর সাথে কি যোগ হবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তা আমার এই অঙ্কে আবার তিনটে আছে, আমি আলাদা করে লিখছি না, তোমরা লিখবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 4,50,000, সেলিং ওভারহেড 5 লাখ, প্যাকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 85,990। আমি একসাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে লিখছি, তোমরা অবশ্যই আলাদা করে লিখবে। 10,35,990, 10,35,990। তাহলে আমার বেরোবে কস্ট অফ সেলস 51,74,990, 51,74,990। এই অবধি আমার বেরোবে কস্ট অফ সেলস 51,74,990। এইবার আমাকে কি করতে হবে, অ্যাড প্রফিট। আমি প্রফিট অ্যাড করলেই আমার যেটা বেরোবে সেটা হচ্ছে সেলিং প্রাইস বা সেলস ভ্যালু। বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো আমাকে বলে দিয়েছে প্রফিট 20% অন সেল, প্রফিট 20% অন সেল, বাট সেলের ভ্যালু আমি জানি না। আমি এটা আগের ক্লাসে একবার শিখিয়েছিলাম যে এক্সরে করতে পারো, বাট অনেক বড় হয়, অত ধরার দরকার নেই। খুব সুন্দর একটা মেথড। কি মেথড না, মেথডটা হচ্ছে যখন 20% অন সেল বলছে, দ্যাট মিন্স 20/100, সো 1/5 অন সেল। আমি সেল থেকে কস্টে আসছি, সেল থেকে কস্টে আসছি, সো জাস্ট 1/4 অন কস্ট। ডিনোমিনেটর থেকে 1 কমে যাচ্ছে, ডিনোমিনেটর থেকে 1 কমে যাচ্ছে। সেলস থেকে যদি কস্টে আসি তাহলে ডিনোমিনেটর থেকে 1 কমবে, সেলস থেকে যদি কস্ট থেকে যদি সেলসে যাই তাহলে ডিনোমিনেটরে 1 বাড়বে। ক্লিয়ার? তাহলে 1/4 অন কস্ট, 1/4 মানে 25%, 25% অন কস্ট। সো 51,74,990 এর উপর 25% করলে 12,93,748। তাহলে সেলস ফিগার হলো 64,68,738। এই হচ্ছে আমাদের এই টাইপের সামস, একটা কম্প্যাক্ট সামস, প্রচন্ড ইম্পর্টেন্ট সামস। এক্সামে কস্ট শিট আসুক যেমন ভাবেই আসুক, কিছু না আসুক,
যদি কস্ট এক্সামে আসে ইউনিভার্সিটি লেভেলে, আমরা এখন ইউনিভার্সিটি লেভেলে আছি, ইউনিভার্সিটি লেভেলে ভ্যালু অফ ক্লোজিং স্টক বার করতে দেবেই দেবে, এটা একদম বেসিক, দেবেই দেবে। তো এইভাবে আমরা ভ্যালু অফ ক্লোজিং স্টক বার করব। আমাদের কস্ট শিটের নেক্সট অ্যাডভান্স ক্লাস হবে, আরও অনেকগুলো সামস আমরা প্র্যাকটিস করব, এর অনেক ভেরিয়েশনস আছে, সেই ভেরিয়েশনসগুলো আমরা প্র্যাকটিস করব নেক্সট আপকামিং ক্লাসে। তারপরে নতুন ধরনের কস্ট শিট আমাদের জন্য কি ওয়েট করে আছে, প্রজেক্টেড কস্ট শিট, সেটা করলে আমাদের কস্ট শিটের পোর্শনটা মোটামুটি শেষ হবে।